আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কারণে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি। অনেক ভাইরা আমাকে কমেন্ট করেন যে জামাতের 2%, 3%, 5%, 7% ভোট, এটা দিয়ে আসলে জামাত কিভাবে ক্ষমতায় যাবে। আবার কিছু লোক 15%, 16% পর্যন্ত দেখেন। বাস্তব সত্যটা কি সেটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। 1970, 1991, 1996, 2001 সাল, 2008 সাল তখনকার জামাত আর এই 2025 সালের জামাত, 24 সালের জামাত এক জিনিস নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। 1991 সালে জামাত এককভাবে নির্বাচন করেছে। সেই নির্বাচনে জামাত 200-র কাছাকাছি আসনে তাদের প্রার্থী দিয়েছে। তারপরেও তারা 12% ভোট পেয়েছে এবং 18টা সিট তারা এককভাবে নিয়েছে। তারপর থেকে তারা কিন্তু জোটগতভাবে নির্বাচন করেছে। এছাড়াও তারা এখন পর্যন্ত 300 আসনে কিন্তু প্রার্থী দেয়নি কখনো। তাই তাদের পুরো বাংলাদেশ মিলে কত পার্সেন্ট ভোট রয়েছে আপনি সঠিক সংখ্যাটা আগের নির্বাচনগুলোতে আপনি মিলাতে পারবেন না। এছাড়াও জামাত এর আগে কখনো ক্ষমতায় যাবে এরকম স্বপ্নও দেখেনি, ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্বাচনও করেনি। এই প্রথম জামাত কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করতেছে। এখন জামাত আসলে কি কি কৌশলগুলো অবলম্বন করছে সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। একটা জিনিস চিন্তা করেন, আমার ভিডিও যারা দেখেন, যারা নির্দিষ্ট কোনো দলের রাজনীতি করেন না, এই লোকগুলো কমেন্টসে জানাবেন যে এই 5 আগস্টের পর জামাতের নেতা কর্মীরা আপনার কাছে কয়বার এসেছে। আমি ব্যক্তিগতভাবে যেটা আমি দেখেছি আর আমার কথাটা আমি বলি, আমি কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমার কাছে এই 5 মাসে কমপক্ষে 50 বার জামাতের নেতা কর্মীরা এসেছে দাওয়াত দেওয়ার জন্য। হয়তো সবার কাছে 50 বার যায়নি, কারো কাছে একবার গেছে, কারো কাছে এখন পর্যন্ত যায়নি, কিন্তু তারা যাবে। এখন চিন্তা করেন, 5 মাসে আমার কাছে 50 বার আসা মানে কি? প্রতি 3 দিনে আমার কাছে একবার আসা। এখন বলতে পারেন যে এটা শুধু জামাতের কর্মী বা সমর্থক এই জাতীয় লোক নয়, জামাতের যারা রোকন এবং ইউনিয়ন ভিত্তিক, থানা ভিত্তিক যারা দায়িত্বে থাকে তারা পর্যন্ত আমার কাছে এসেছে। একজন থানার আমিরও আমার কাছে কিন্তু এসেছে দাওয়াত নিয়ে। আপনি চিন্তা করছেন যে তারা আসলে কি পরিমাণ পরিশ্রম করছে এবং তারা কিভাবে কার্যক্রমগুলো চালাচ্ছে। এই যে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং ঢাকা মহানগর উত্তরের জামাতের আমির, কেন্দ্রীয় শুরা মজলিসের সদস্য মোহাম্মদ সেলিমউদ্দিন সহ একসাথে তারা ঢাকায় কিছু কিছু জায়গায় তারা গণসংযোগ চালায় এবং সাধারণ মানুষদেরকে তারা কিছু শীতবস্ত্র উপহার দিচ্ছেন। এই যে দেখতেছেন যে ডক্টর শফিকুর রহমান আসলে কিভাবে একজন রিকশাওয়ালাকে ধরছে, তিনি কিভাবে মানুষদের সাথে ব্যবহারগুলো করছে, বাচ্চাদেরকে কিভাবে আদর করছে, মানুষের মাথায় কিভাবে হাত বুলিয়ে দিচ্ছে, এই যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলো দেখে আপনার কি মনে হয়? এই যে লোকগুলোর কাছে এই ডক্টর শফিকুর রহমানের মতো লোক মাথায় হাত বুলাচ্ছে, রিকশাওয়ালাদের সাথে কথা বলছে, তাদের সাথে তাদেরকে কিভাবে জড়িয়ে ধরছে, এই ভিডিওগুলো দেখার পর অন্যান্য রিকশাওয়ালাদের মনে আসলে কি প্রতিক্রিয়া জন্মাবে এবং যে মানুষগুলোর কাছে তারা যাচ্ছে আসলে কেমন প্রতিক্রিয়া হবে। এছাড়াও আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে জামাতের কর্মীরা যাদেরকে টার্গেট করে এবং যাদেরকে আসলে তাদের অনুষ্ঠানগুলোতে নেয়, এই লোকগুলো কিন্তু জামাত করে না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তাদেরকেও কিন্তু নেয়। এখন তারা যখন এইসব অনুষ্ঠানগুলোতে যায়, তাদের অনুষ্ঠানগুলোর যে শৃঙ্খলা, এটা যদি আপনি দেখেন, সত্যি আপনি এই দলের প্রেমে পড়ে যাবেন। যেহেতু আমার কাছে প্রায় 50 বার জামাতের নেতাকর্মীরা এসেছিল, আমি তাদের অনেকগুলো অনুষ্ঠানে যুক্ত হয়েছি। বিশ্বাস করেন, তাদের যে দলীয় শৃঙ্খলা, তারা তাদের অনুষ্ঠানগুলোতে যেই খাবারগুলো বিতরণ করে, এটা যদি আপনি দেখেন, সত্যি আপনি তাদের প্রেমে পড়ে যাবেন। কোনো হুড়াহুড়ি নেই, সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ হয়ে বসে থাকে। এমনকি যারা দায়িত্বে থাকে
তারা কিন্তু নিজেরা খাবে বা নিজেরা পাবে কিনা এই চিন্তাও করে না, তারা সবার হাতে আগে পৌঁছে দেয়। এবং এই জিনিসগুলো যদি দেখেন, এবং আওয়ামী লীগ এবং বিএনপির যে অনুষ্ঠানগুলো হয় সেখানে যে খাবারগুলো বিতরণ করা হয়, এই জিনিসগুলো যদি আপনি দেখেন, আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন। হাজার হাজার মানুষের মধ্যে তারা খাবার বিতরণ করে, একটা সামান্যতম বিশৃঙ্খলা আপনারা দেখতে পাবেন না। এবং তাদের নেতাকর্মীদের মধ্যে এরকম কোনো প্রয়াস আপনারা দেখবেন না যে তার জন্য যাতে বেশি থাকে। এই যে জিনিসগুলো তারা বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে এইভাবে দাওয়াত দিয়ে, আদর সোহাগ দিয়ে তাদের অনুষ্ঠানগুলোতে নেয়, এটা কি এইসব নেতাকর্মীরা দেখে না? তাদের সংগঠন কিভাবে পরিচালিত হয়, তারা আসলে কিভাবে রাজনীতি করে, কি কৌশলে রাজনীতি করে, সেটা কি অন্য দলের নেতাকর্মীরা দেখে না? ভাই দেখে। আমি সত্যি তাদের যেই সব অনুষ্ঠানগুলোতে গিয়েছি, তাদের মানুষের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে এবং কি তারা যেভাবে বাচনভঙ্গি মানুষের সামনে উপস্থাপন করে, সত্যি অসাধারণ এবং আপনার মন গলে যাওয়ার মতো। যেটা আপনারা দেখেছেন যে জামাতের আমির কিভাবে মানুষের সাথে মিশে। এবার আসি তাদের নেতারা মানুষকে আকৃষ্ট করার জন্য কিরকম বক্তব্য বিবৃতিগুলো দেয় এবং এই বক্তব্যগুলো কতটুকু যৌক্তিক সেটাও কিন্তু আপনারা একটু শুনে আসুন। সামনে এই শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব, অর্থনীতিকে আমরা এত সহজ করব, আমরা ইন্টারেস্ট ফ্রি লোনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা কর্জে হাসানা সিস্টেম করব, 3 লাখ 5 লাখ টাকার মতো টাকা, এটা আনতে গিয়ে আপনাকে 10টা অ্যাপ্লিকেশন, 5 জনের কাছে সুপারিশ, স্যান্ডেল পুরাতন হয়ে যাওয়া, উদ্বিগ্ন হয়ে আপনি মাথা ব্যথা হওয়া লাগবে না। আমাদের সরকার এমনভাবে তালিকা করে রাখবে, যার যখন যেটা প্রয়োজন হবে আমরা স্মার্ট কার্ড দিয়ে দিব, সেই কার্ড দিয়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ইন্টারেস্ট ফ্রি পেতে পারবেন। এটা আমাদের দেশেও আছে, কিন্তু সেগুলো ইন্টারেস্ট যুক্ত। এতে গরিব আরো গরিব হয়, গরিব আরো সর্বনাশ হয়। আমরা যেটা করবো এটা ইন্টারেস্ট ফ্রি করবো। এটা কোরআনে আছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু। আমরা মানুষের মন মানসিকতা তৈরি করব। রেডিও থেকে, টিভি থেকে আলেমরা ভাষণ দিবেন, মানুষকে পরকালমুখী বানাবেন, আল্লাহমুখী বানাবেন, আল্লাহর প্রতি অর্থ ব্যয়ের জন্য মানুষকে মোটিভেট করবেন। মানুষ তার অতিরিক্ত টাকা বিদেশে পাচার করবে না, দেশেও লুকিয়ে রাখবে না, ফেলে রাখবে না, সেইটা বিনিয়োগ করবে, মানুষকে ঋণ দিবে। মানুষ হয়ে যাবে ভাই ভাই। শুধু কিছু লোক, 50,000 1 লাখ লোক, তারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক থাকবে, আর আমরা বেশিরভাগ মানুষ আমরা দিন আনবো দিন খাবো। এই বৈষম্য বাংলাদেশে আর থাকবে না। যে বক্তব্যটা আপনারা শুনলেন, এই বক্তব্যে আপনারা কি মনে করছেন? তারা যেটা বলছে এটা কি কাল্পনিক? কাল্পনিক নয়। এই যে ব্যাংক থেকে বড় বড় ব্যবসায়ীদেরকে হাজার হাজার কোটি টাকা লোন দেওয়া হয়, তারা কিন্তু এই টাকা পেয়ে অনেকে বিদেশে বাড়ি গাড়ি করে তারা সেটেল হয়ে যায় আর টাকাগুলো ফেরত দেয় না। কিন্তু গরিব মানুষ যখন লোন আনতে যায় তখন কিন্তু তাদের জুতা ক্ষয় করে ফেলতে হয়, তারপরে লোন পায় না। এই সিকিউরিটি সেই সিকিউরিটি। কিন্তু তারা বলছে যে সাধারণ মানুষকে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে, তাও জুতার তলা যাতে ক্ষয় না করতে হয়। মানে আপনি জামাতের যেই ব্যাংকগুলো, তাদের যে সংগঠন পরিচালনা, এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি নিশ্চিতভাবে বিশ্বাস করবেন যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এটা তারা বাস্তবায়ন করা সম্ভব। এই যে তাদের বানানো ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক তারা কিভাবে সুশৃঙ্খলভাবে অন্যান্য সবগুলো ব্যাংককে ছাড়িয়ে বাংলাদেশে 1 নম্বরে সেবা প্রতিষ্ঠান বানিয়েছিল। এখন এই লোকগুলো যদি বলে আমরা এই সিস্টেমে মানুষদেরকে সুবিধা দিব, গরিব মানুষদেরকে সুবিধা দিব, কারো 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকার প্রয়োজন, তারা সেটা ব্যাংক থেকে উঠিয়ে বিনা সুদে বিনা লাভে তারা ব্যবহার করতে পারবে। এটা সম্ভব। কারণ যাদের টাকা থাকে তারা কিন্তু ব্যাংকে টাকা রাখে, সেই টাকাটা সাধারণ মানুষদেরকে দিবে এবং সেটা একটা সিস্টেম করে দিবে এই লোকগুলো যাতে এই টাকাটা নিয়ে ব্যবহার করতে পারে। এছাড়াও আপনারা যদি জামাতের সাংগঠনিক নিয়মগুলো যদি জানেন, বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে সাধারণ মানুষের ব্যাংকের টাকায় তারা এরকম বিনা সুদে লোন দেওয়ার প্রয়োজন নেই। তাদের যে নিজস্ব অর্থায়ন, এটা দিয়েই কিন্তু তারা মানুষকে এটা দিতে পারবে। হয়তো আপনারা মনে করছেন জামাতের এত টাকা কোথা থেকে আসলো। ভাই, বাংলাদেশের জামাতের বর্তমানে প্রায় 1,30,000-এর মতো রোকন আছে, শুধু রোকন। জামাতের রাজনীতি বুঝেন,
তারা কল্পনাও করতে পারবেন না এই রোকন জিনিসটা কি। এই রোকনরা হচ্ছে শপথবদ্ধ কর্মী, মানে জামাতের সংগঠন থেকে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তকে তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এমনকি তাদের আয়ের 5% তারা সংগঠনকে দিয়ে দিতে হয়। এখন চিন্তা করেন, 1 লক্ষ লোক যদি 5,000 টাকা করে দেয় সংগঠনকে প্রতি মাসে, তাহলে কিন্তু 5 কোটি টাকা। আমার জানা মতে প্রায় 1 কোটিরও বেশি মানুষ জামাতকে ইয়ানত দেয়, মানে তাদের সংগঠন পরিচালনা করার জন্য প্রতি মাসে কিছু টাকা হাদিয়া দেয়। এই যে হাদিয়ার সংখ্যা, আপনি 100 টাকার নিচে এখন মানুষ কিন্তু দেয় না। এখন 1 কোটি মানুষ যদি 100 টাকা করে যদি দেয়, তাহলে কিন্তু 100 কোটি টাকা। চিন্তা করছেন? এখন যদি পুরো বাংলাদেশে তারা যদি এরকম একটা এনজিও সংস্থার মতো সমিতি সিস্টেম করে দেয় যে এখান থেকে আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা উঠাতে পারবেন এবং নিয়মিত কিস্তিতে আপনি এটা পরিশোধ করবেন সুদমুক্ত। যেমন এনজিও সংস্থা প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী দেয়, কিন্তু এই লোকগুলো যদি মানুষদের যোগ্যতা বিচার না করে, যদি জামাত যদি এই সিস্টেমে যদি টাকাটা দেয়, এই টাকা থেকে হয়তো 100 জনের মধ্যে 2-3 জন টাকাটা মেরে দিবে, কিন্তু যেই 100 জন তাদের থেকে টাকা নেবে, মনে রাখবেন এরা এই দলের প্রতি সম্পূর্ণরূপে আনুগত্য পোষণ করবে এবং তারাও প্রতি মাসে একটা নির্দিষ্ট অংশ জামাতের ফান্ডে আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে যেই লোকগুলো এই টাকাগুলো মেরে দেয় এবং যেই লোকেরা ভালোবেসে জামাতের ফান্ডে টাকা জমা দেবে, তাহলে যদিও এটা সমান সমান হয়ে যায় অথবা তার চাইতে বেশিও যদি হয়, তাহলে এই সংগঠনের লসটা কোথায়? আর প্রত্যেকে যে টাকা একেবারেই মেরে দিবে সেরকম নয়, তারা কিছু না কিছু সিকিউরিটি তো রাখবেই, বা আত্মসম্মানের একটা বিষয় রয়েছে সেটাও কিন্তু থাকে। এই যে প্রতিশ্রুতিগুলো জামাত দিচ্ছে, এটা কি অন্য কোনো দল চিন্তাও করেছে? চিন্তাও করেনি। বিগত 53 বছরে সাধারণ মানুষ কিন্তু এই জাতীয় প্রতিশ্রুতি কখনো পায়নি। এমনকি সত্যিকার অর্থে তারা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় নাও আসে, তার পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় যাবে এটা নিশ্চিত। কিন্তু আমি যতটুকু জানি বা তাদের অনুষ্ঠানগুলোতে আমি যতবার গিয়েছি, তাদের রোকনদেরকে, তাদের কর্মীদেরকে, তাদের নেতারা যেভাবে মোটিফাই করতেছে, যেভাবে পরামর্শ দিচ্ছে এবং যেভাবে কাজ করার নির্দেশ দিচ্ছে, আপনারা এতটুকু জেনে রাখেন যে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন প্রত্যেকের কাছে জামাতের নেতাকর্মীরা নির্বাচনের আগ পর্যন্ত দাওয়াত নিয়ে যাবেই এবং আপনাদেরকে ভালোবাসা দিয়ে হোক, যে কৌশলে হোক, তাদের অনুষ্ঠানগুলোতে নেওয়ার চেষ্টা করবে এবং তাদের যেই কার্যক্রম এগুলো যদি আপনারা দেখেন, নিশ্চিত আপনারা তাদের ভালোবাসায় পড়ে যাবেন। তাদের একটা যে কর্মী বাহিনী তারা তৈরি করেছে, এই কর্মী বাহিনী এতটাই সুশৃঙ্খল, আপনি যদি এদের প্রকাশ্যে সামনে যদি সমালোচনা করেন, মারাত্মক ধরনের সমালোচনা যদি করেন, আপনাকে একটা টু শব্দ করবে না। কারণ আমি এই জাতীয় অনেকবার এরকম সমালোচনা করেছি তাদের ভালো ভালো নেতাদের কাছে পর্যন্ত, কিন্তু তারা রিয়াকশন দেখায়নি। আপনারা একটু চিন্তা করবেন, বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপ্রবণ হয় এবং তারা একটু ভালোবাসা চায়, একটু মহব্বত চায়। বাংলাদেশের মানুষকে যদি আপনি সামান্যতম একটু মহব্বত দেখান, এই দেশের মানুষ আপনার জন্য গলা পর্যন্ত পানিতে নামতে রাজি হয়ে যায়। আর জামাত কিন্তু সেটাই করছে। এই যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং বলছেন ছোট ছোট লাঠি তৈরি করে রাখতে প্রত্যেকটা কেন্দ্রের জন্য 200 করে, তারা নির্বাচনের কেন্দ্র দখল করবে আর বিজয় ছিনিয়ে আনবে, এই স্বপ্ন ভুলে যেতে হবে। কারণ আগে জামাত শুধুমাত্র দাওয়াতি কাজ করত, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে এখন থেকে জামাত পাওয়ার পলিটিক্সও করবে। পাওয়ার পলিটিক্সটা কি? আপনি যদি তাদেরকে আঘাত করতে চান, তারা কিন্তু আপনাকে পাল্টা আঘাত করবে। আর নির্বাচনের দিন আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন, পুরো জামাতের নেতাকর্মীরা এই নির্বাচনের কেন্দ্রকে তাদের করে নেবে। আমি তাদের যে প্ল্যান, নির্বাচনী যে কৌশল এবং নেতাদের যে বক্তব্য আমি শুনতেছি এবং তাদের সাংগঠনিক প্রোগ্রামগুলোতে আমি যেই কয়েকবার গিয়েছি এবং তাদের যে বক্তব্যগুলো শুনেছি, এতে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছেই জামাত ইসলামের দাওয়াত পৌঁছাবে। আর এই কারণে তারা একটু লেটে নির্বাচন চায়। এবং কি নির্বাচনের দিন আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জামাতের কর্মীরা মানুষদেরকে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তারা যেই কোয়ালিটিতে
মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে, মহিলাদেরকে তারা আরও বেশি আকর্ষণ করতে পারবে। কারণ নির্বাচনের দিন যদি বাসা থেকে জামাতের নেতাকর্মীরা যদি মহিলাদেরকে যদি নির্বাচনের কেন্দ্রে নিয়ে আসে, তাদের বাচ্চাদের হাতে যদি চিপস চকলেট এগুলো যদি তুলে দেয়, মহিলাদের দুর্বলতার জায়গাটা কোথায় জানেন? মহিলাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে তাদের সন্তানদেরকে কেউ যদি একটু আদর করে, মহব্বত করে, একটু ভালোবাসা দেখায়, তারা ওই লোকের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর এই কাজগুলো করতে জামাতের নেতাকর্মীরা অত্যন্ত পারদর্শী। এবং এই যে মহিলাদেরকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া, নির্বাচনের কেন্দ্রে নেওয়া, নিজের পকেট থেকে দেখবেন রিক্সা ভাড়া দিয়ে তার বাচ্চাদেরকে চকলেট কিনে দেওয়া, চিপস কিনে দেওয়া, এই জাতীয় কর্মকাণ্ড কিন্তু তারা কিন্তু করবেই। আর নির্বাচনের আগ পর্যন্ত তারা প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মহিলাদের কাছে তাদের দাওয়াতটা কিন্তু পৌঁছে দেবে, এবং এই পরিকল্পনা কিন্তু তারা করছে। আর এই কারণে বিএনপির নেতারা এই আবল তাবল বক্তব্য দেওয়া শুরু করেছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছে জামাতকে নিয়ে। আপনাদেরকে একটা চ্যানেলের একটা জরিপ দেখাই। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের জরিপটা, এটা একটা মেয়ে চালায় এবং এখানে শুধুমাত্র ক্রিকেট সম্পর্কিত এবং বিনোদন জাতীয় আপনার ভিডিও তৈরি করে। এই চ্যানেলটা সম্পূর্ণরূপে নিরপেক্ষ, মানে কোনো দলের পক্ষে তারা কোনো বক্তব্য দেয় না, বা রাজনৈতিক কোনো বক্তব্য এই চ্যানেলের মধ্যে থাকে না। এই চ্যানেলের জরিপটা একটু দেখেন তো, ছোট একটা চ্যানেল, কিন্তু 41,000 মানুষ ভোট দিয়েছে। আর সেখানে জামাতের পক্ষে ভোট দিয়েছে কত? 49%। আর বিএনপির অবস্থাটা দেখেন তো, বিএনপির অবস্থা একেবারে নাই বললেই চলে। দেখেন বিএনপির কি অবস্থা, আর আওয়ামী লীগের কি অবস্থা। আমি যখন কাউকে বলি যে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে, অনেকে আমার কথাগুলো গুরুত্ব দেন না। এই যে নিরপেক্ষ একটা চ্যানেল, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হয় না, এটা দেখলেই বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আসলে কার সাথে হচ্ছে। একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর তারা কিন্তু অজনপ্রিয় হয়, আর 5 আগস্টের পর বিএনপি ক্ষমতায় নেয়, ক্ষমতায়ও যায় নাই, তারা কিন্তু সম্পূর্ণরূপে অজনপ্রিয় হয়ে যাচ্ছে। এই যে আপনারা গতকাল দেখলেন যে বিএনপি নেতা গরু চুরি করে বিএনপির নেতা কর্মীদেরকে ভুড়ি ভোজ করাচ্ছে। আপনি চিন্তা করেন এই দল ক্ষমতায় গেলে কি করবে, আর মানুষ কি এগুলো আসলে মূল্যায়ন করবে না? কেন বিএনপির আজকে এই অবস্থা, এই অধঃপতনটা কেন? এই যে বিএনপির ভাইরা রাগ করতেছেন, আপনাদের পক্ষে কোনো কথা বলি না আমি। কেন বলি না? আপনাদের পক্ষে কথা বলার মতো তারেক রহমান, জিয়াউর রহমান আর খালেদা জিয়া, এই 3 জনের ব্যক্তি জীবন নিয়ে কথা বলা ছাড়া আর কোনো ভালো কোনো কথা বলার সুযোগ বা স্কোপ কি আছে? কার কথা বলবো? অনেকেই মনে করেন যে এটা কি বিএনপির সব নেতা কর্মীরা করে? না, 1% বা 2% বা 3% বা 5% মানুষ করে। কিন্তু এই 5%কে আপনাদের বাকি যে 95% ভালো আছেন তারা কেন দমন করতে পারছেন না? তাদেরকে কেন পুলিশে ধরিয়ে দিচ্ছেন না? আপনারা শুধু বহিষ্কার করছেন আর লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন। কিন্তু বর্তমানে আমি যতটুকু জানি যে বিএনপির কোনো নেতাকে পুলিশ অ্যারেস্ট করারও সাহস পায় না, কারণ থানা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে হচ্ছে এই বিএনপির। তাহলে আপনাদের কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাকে অ্যারেস্ট করার ক্ষমতা কি পুলিশ রাখে? বা অন্য দল যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আপনারা হুমকি দামকি দিচ্ছেন। বাস্তব সত্য হচ্ছে আগামী নির্বাচনে লাঠিছোটা রেডি করতে পারবেন, কিন্তু নির্বাচনে যদি কোনো রকম গণ্ডগোল করেন, বর্তমানে যে নির্বাচন কমিশনার আছে আমি নিশ্চিত তিনি ওই কেন্দ্রগুলোকে নির্বাচন স্থগিত করে দেবেন বা পুনরায় নির্বাচন দেবেন। অতএব লাঠিছোটা নিয়ে কেন্দ্রে থাকার চিন্তা বাদ দিয়ে মানুষের মন কীভাবে আকর্ষণ করতে হয়, মানুষকে ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে টানতে হবে। আগামী নির্বাচন হবে ভালোবাসার। অতএব প্রত্যেকটা রাজনৈতিক দল সাবধান থাকেন। আর যদি আপনাদের পুরনো রাজনীতি যদি আপনারা উপস্থাপন করতে চান, নিশ্চিত ধরে রাখতে পারেন আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসতেছে, এবং সেটা কত বড় ব্যবধানে আসতেছে একটু সেটা পাবেন। আর সেটা চিন্তা করেন, 151 আসন নিয়ে আসে নাকি 140 থেকে 45 আসন নিয়ে আসে, নাকি 180 থেকে 90 আসন নিয়ে আসে, না 200-র অধিক আসন নিয়ে আসে, সেটা একটু বসে বসে চিন্তা করেন। এবং যারা আমার এই বক্তব্যগুলোকে আসলে প্রাধান্য দিতে চাইবেন না, আপনাদেরকে অনুরোধ করছি, জামাতের যেই অনুষ্ঠানগুলো হয়, তারা যে সাংগঠনিক বৈঠকগুলো হয়,
এই বৈঠকগুলিতে আপনি উপস্থিত হন। এটা সবার জন্য উন্মুক্ত করে রেখেছে তারা, আপনি চাইলেই যেতে পারবেন। জামাতের যে কোনো একটা কর্মীর সাথে যোগাযোগ করলে তার সাথে মিলেমিশে আপনি তাদের অনুষ্ঠানগুলিতে যাওয়া শুরু করেন। কয়েকটা অনুষ্ঠানে যান, বেশি না, 2 থেকে 3টা। তারপর আপনারা বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে জামাত কিভাবে ক্ষমতায় আসতেছে আর কি করতেছে, এটা ভালোভাবে বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, আমার কথাগুলো কতটুকু যৌক্তিক কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।